দেখ তোর সামনে তোর একমাত্র বোনকে কিভাবে মারি, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, তাই না? আজকে তোর জন্য তোর প্রাণপ্রিয় বোন মরবে। জাফরান খান, প্লিজ আমার বোনকে কিছু করিস না। আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, তুই আমাকে মেরে ফেল প্লিজ, তবু আমার বোনকে কিচ্ছু করিস না প্লিজ। না না, তা কখনো হয় না রে তা কখনো হয় না। তুই আর তোর বোনের জন্য আমি দীর্ঘ 7 বছর জেলে ছিলাম। আজকে তোদের দুজনকে মেরে আমি আমার সমস্ত রাগ শেষ করে দেব। ভাইয়া আমাকে বাঁচা প্লিজ, ভাইয়া আমাকে বাঁচা না। একদিকে মিজু আর একদিকে মিজুর ছোট বোন নেহা বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জাফর খানের হাতে বন্দি। মিজুর হাত পা দুইটা বড় বড় পিলারের সাথে বেঁধে রেখেছে, আর মিজুর বোনকে একটা চেয়ারের সাথে। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। তোর ভাইয়ের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবধি তোর এই ভাই তোর কিছু হতে দেবে না। ওই জাফর খান তোর কিচ্ছু করতে পারবে না। তোরা ভাই বোন দুজনে আজকে মরবি, মরবি, বাঁচতে পারবি না আমার হাত থেকে, যতই চেষ্টা করিস না কেন। এই জাফর খান পথের কাঁটা কখনো বেঁচে রাখে না। এই রকি, আমার মেশিন গানটা নিয়ে আয়। জি বস, আনতেছি। জাফর খানের কথা শুনে রকি পিস্তল আনতে গেল। কিছুক্ষণ পর রকি পিস্তল এনে জাফর খানের হাতে দিল। পিস্তল নিয়ে জাফর খান মিজু আর নেহার দুইজনের দিকে তাক করে বলে, দেখ, তোরাই বল, তোদের দুজনের মধ্যে কে আগে মরতে চাস? তুই না তুই, ভাই না বোন? জাফর খান, প্লিজ তোর কাছে আমি হাত জোর করছি, আমার বোনকে ছেড়ে দে। তুই আমাকে মেরে ফেল, আমি কিছুই বলবো না। ওয়েট, আমি আসতেছি, আগে তোকেই মারবো। তুই সেই দিন আমার ছোট ভাই আর আমার সব লোকদের মেরে আমাকে জেলে পাঠিয়েছিলি, তাই না? তারা তোর সেই ইচ্ছে আমি পূরণ করবো, ওয়েট। এই কথা বলে জাফর খান মিজুর দিকে যেতে লাগলো। মিজুর কাছে এসে মিজুর হাত ধরে একটা ছুরি হাতে নিল, তারপর বলল, এই হাত দিয়ে আমার ভাইকে মেরেছিলি, তাই না? তোর এই হাত আমি আজকে কেটে ফেলবো, আর তুই শুধু চিৎকার করবি, আর তোর এই চিৎকারে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। জাফর খান মিজুর হাত ধরে দেখে সেখানে লেখা MH, মানে মাফিয়া কিং, যাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও দেখেনি। শুধু তার নাম আর ভয়ঙ্কর খুনের বিষয়ে শুনেছে। তাকে দেখার মতো আজ পর্যন্ত সৌভাগ্য হয়ে ওঠেনি কারোর। যারা দেখেছে তারা কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। জাফর খান MH লেখাটা দেখার পর রীতিমতো ভয় পেয়ে যায়। গলা শুকিয়ে আসে তার, হৃৎপিণ্ড ধকধক করতে থাকে। এটা দেখে মিজু মুচকি মুচকি হেসে দেয়, আর তখন সেখানে ধুলির বৃষ্টি নেমে আসে। আরে বুঝেন নাই তো, মানে মাফিয়া কিংয়ের সব লোক চলে আসে। সেখানে মাটি থেকে শুরু করে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। জাফর খান বাইরে বের হয়ে দেখে 17টা হেলিকপ্টার, 100টার বেশি গাড়ি, এবং পুরো বিল্ডিংয়ের চারপাশে শুধু পিস্তল আর পিস্তল। এটা দেখে জাফর খানের বাকি গলার পানিটুকুও শুকিয়ে যায়, কারণ বাইরে মিজুর 5000 জন সৈন্য, 300 সেনাবাহিনী, 200 সিক্রেট অফিসার, আর মিজুর 2 ডান হাত তামিম আর শামিম। মিজু কখনো কারো সামনে আসে না। এরা দুইজনে সারা বিশ্বে মিজুর হয়ে খুন করে থাকে, আর মনে হয় জাফর খানের শেষ দিন। কে রে তুই, আর তোকে বাঁচাতে লোকগুলো এসেছে? এই কথা বলার পর তামিম অনেকটা রেগে যায়, আর সোজা এসে জাফর খানের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বসে। তোর সাহস কেমন করে হয় বসের সাথে তুই তাঙ্গারি করে কথা বলার? আজ পর্যন্ত বসের নামও কেউ মুখে নিতে পারেনি, আর তুই কি না বসকে এভাবে বেঁধে রেখেছিস? জাফর খান থাপ্পড় খেয়ে রেগে যায়, আর তার লোকদের গুলি চালাতে বলে। আপনারাই বলেন তো, মিজুর এত বড় সৈন্যবাহিনীর কাছে জাফর খানের কয়েকটা পোলাপান কি কখনো লড়তে পারে না তো? ঠিক সেটাই হলো। জাফর খানের সব লোকদের তামিম আর শামিম পিঁপড়ার মতো গুলি করে মেরে ফেলল। এটা দেখে জাফর খান লুকানোর চেষ্টা করে। গুলি চলাকালীন
সময়ে নেহা অজ্ঞান হয়ে যায় আর শামীম গিয়ে মিজুর হাতের বাঁধন খুলে দেয়। মিজু একটা পৈশাচিক হাসি দিয়ে জাফর খানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, নাটকির পোলা, তোর এত বড় সাহস, তুই আমাকে বেঁধে রাখিস? আমার চোখের সামনে আমার কলিজার টুকরো ছোট বোনকে মারতে চাস? তোকে আজকে এই পৃথিবী থেকে চাঁদে পাঠিয়ে দেব। কে তুমি? আমি জীবনে কখনো এরকম ভয়ঙ্কর রূপ দেখিনি। মনে হচ্ছে তুমি আমাকে এমনি এমনি মারতে চাও না, তোমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। তুই ঠিক ধরেছিস। প্রতিশোধের আগুনে জ্বলছি আমি। আজ থেকে 15 বছর আগে আমজাদ চৌধুরী ও তার স্ত্রী লাবণ্যকে কি জঘন্যভাবে মেরেছিলি, মনে আছে তোর সেদিনগুলোর কথা? তার ছোট ছোট দুটো বাচ্চা ছেলে মেয়ের সামনে আমার আব্বু আম্মুকে মেরে ফেলেছিলি, মনে আছে তোর? কি? তাহলে তুই সেই আমজাতের ছেলে মিজু? সিট, আমারই ভুল ছিল। সেদিন যদি তোকে তোর আব্বু আম্মুর সাথে মেরে ফেলতাম, তাহলে আজকে তুই আর আমার সামনে থাকতি না। সেটাই তো, সেদিন তোর একটা ভুলের জন্য আজকে তোকে আমার হাতে মরতে হবে। কেউ বাঁচাতে পারবে না তোকে। আচ্ছা, আমাকে মারবি তো ভালো কথা, কিন্তু সেদিন তো আমি একা তোর বাবাকে মারিনি, আমার সাথে আরো 7 জন ছিল। তুই তাদেরকে কেমন করে মারবি? তারা তোর থেকেও ভয়ঙ্কর, তাদের আশেপাশে একটা পিঁপড়াও যেতে পারে না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কে, কি আমার পরিচয়। সারা বিশ্ব এমন কোনো সন্ত্রাসী নেই যে কিনা মাফিয়া কিং এমএইচকে চিনতে না পারে। আর গোটা পৃথিবীতে আমার লোক আছে, আর শুধু আমারই রাজত্ব চলে। কোনো না কোনো দিন সবাইকে একদিন খুঁজে বের করে কুত্তার মতন মারব, ঠিক এইভাবে। কথাটি বলার সাথে সাথে মিজু জাফর খানের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়, আর সাথে সাথে জাফর খান গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আর মিজু বলতে থাকে, নাটকির পোলা, শুধু তোর জন্য আজকে আমি মাফিয়া। আজকে আমি আর আমার বোন মাহারা এতিম। শুধু তোর জন্য আমি এই জগতে পা দিয়েছি। তোকে কেমন করে বাঁচতে দিই বল? তোর মতো জানোয়ারের এই দুনিয়ায় বাঁচার কোনো হক নেই। তামিম, এই মাদারিকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবি। আমি নেহাকে নিয়ে হাসপাতালে গেলাম। আচ্ছা বস। তারপর মিজু তার ছোট বোন নেহাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার মিজুকে দেখেই সালাম করে, কারণ মিজুকে এমন কেউ নেই যে চিনে না। আরে, আপনারা ভুল ভাবছেন, মিজুকে মাফিয়া কিং হিসেবে নয়, বরং এই হিসেবে চিনেন। ডাক্তার সাথে সাথেই নেহার ট্রিটমেন্ট শুরু করে। তারপর মিজু তার বাসায় চলে আসে। আপনারা হয়তো ভাবছেন, কে এই মিজু, কী তার পরিচয়, আর কেনই বা মিজু জাফর খানের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে মারল? তাহলে আপনাদের জন্য বেশ কিছু বলবো না, শুধু আপাতত এইটুকুই জেনে রাখুন, মিজু হলো গোটা পৃথিবীর রাজা। তার ইশারায় সব দেশের মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে। তার সামনে বসে থাকার সাহস এখনো কারো হয়নি। কেউ মিজুর সামনে উঁচু গলায় কথা বললে তার বেঁচে থাকার মতো সেই গলাটা দাঁড়িয়ে থাকে না। আর মিজুর ছোট বোনকে তো আপনারা চেনেনি। আমার মনে হয় না আর কিছু বলতে হবে, আপনারা গল্পের সাথে থাকুন, পুরো বিষয়ে জানতে পারবেন। মিজু বাসায় এসে তার ছোট বোনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর তার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, বোন রে, তুই ঘুমা। তোর এই ভাই বেঁচে থাকতে গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে তোকে মারবে। তুই হয়তো জানিস না তোর এই ভাইয়ের কি পাওয়ার। তুই যেদিন জানতে পারবি সেদিন আমাকে না আবার ঘৃণা করে বসিস। তাছাড়া তো আর কোনো উপায় নেই রে বোন। আব্বু আম্মুকে যারা মেরেছে তাদেরকে কিভাবে আমি বাঁচতে দিই বল? তুই ঘুমা বোন, তুই ঘুমা। মিজু তার বোনের মাথায় হাত বোলাতে বোলাতে
নিজেও তার বোনের পাশে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে নেহা তার আব্বু আম্মুর সেই খুনের দৃশ্য দেখে জোরে চিৎকার করে ওঠে, ভাইয়া! মিজু তার বোনের চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে ওঠে, দেখে নেহা জোরে জোরে কান্না করছে। মিজু যতবারই তার বোনের চোখের পানি দেখে ঠিক ততবারই ওর ভিতর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কি হয়েছে নেহা, তুই এভাবে কান্না করছিস কেন? ভাইয়া ওরা 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 কারা? কার কথা বলছিস? ভয় না পেয়ে বল আমাকে। ভাইয়া ওরা সবাই মিলে আব্বু আমাকে মেরে ফেললো, তুই আব্বুকে বাঁচা ভাইয়া, বাঁচা। মিজু নেহার কথা শুনে বুঝতে পারে নেহা আজকে তার আব্বু আম্মুকে স্বপ্নে দেখেছে। প্রায় সময় নেহা এভাবে মাঝরাতে চিৎকার করে ওঠে। তার আব্বু আম্মুকে মারতে তারা যে নিজের চোখে দেখেছে। কোনো সন্তানের সামনে যদি তার বাবা মাকে টুকরো টুকরো করা হয় তাহলে কেমন হয় আপনারাই কমেন্ট করে জানাবেন। ঠিক তেমনটা নেহা আর মিজুর সাথে হয়েছিল। মিজু তার বোনের কথা শুনে সাথে সাথে বলে, আজকেও আব্বু আম্মুকে স্বপ্নে দেখেছিস তাই না? হ্যাঁ ভাইয়া, ওরা আমার সামনে আব্বু আম্মুকে মেরে ফেললো। আচ্ছা চিন্তা করিস না, আমরা কাল সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর কবরে জিয়ার করতে যাব। ওকে, তুই এখন ঘুমা, আমি তোর পাশেই আছি। আচ্ছা ভাইয়া। মিজু সারা রাত জেগে তার বোনকে ঘুম পাড়িয়ে দেয়। ফজরের আজানের পর মিজু নামাজ পড়ে। তারপর মিজুর চোখেও ঘুম লেগে আসে, তাই সেও একটু ঘুমিয়ে যায়। সকাল 9টা, নেহা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আছে, কিন্তু মিজুর কোনো খবর নেই। তাই সে মিজুকে ডাকতে তার রুমে আসে। রুমে এসে দেখে মিজু ঘুমাচ্ছে, তাই নেহা তার পাশে এসে বলে, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া উঠ না ঘুম থেকে, অনেক তো বেলা হয়ে গেছে। আজ না তুই আমাকে নিয়ে রংপুরে যাবি আব্বু আম্মুর খবর জিয়ারত করতে? ওই ভাইয়া উঠ না। আহ, কি আহ আহ শুরু করে দিলি? উঠবি না বুকের উপর চড়ে বসবো? শর্ত নেহা, আমাকে একটু ঘুমোতে দে। দাঁড়া, তোকে ঘুম পড়াচ্ছি। এই বলে নেহা মিজুর বুকের উপর বসে পড়ে আর মিজুকে সুড়সুড়ি দিতে থাকে। মিজুর ঘুমের মধ্যে হাসতেছে, এটা দেখে নেহাও জোরে হেসে দেয়। কিছুক্ষণ পর মিজু ভারী কিছু একটা বুকের উপর অনুভব করে। দেখে নেহা তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসতেছে। এটা দেখে মিজু বলে, হ্যাঁ পাগলি, আমার বুকের উপর এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? আমার বুকটা বুঝি ব্যথা করে না? করুক ব্যথা, তুই অনেক পচা, অনেক পচা। আমাকে নিয়ে আব্বু আম্মুর কবর জিয়ারত করার যাওয়ার কথা বলে এখন ঘুমিয়ে আছিস? ও মা, কি বলিস? তোকে এই কথা বলেছিলাম? নে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি তো রেডি, তুই তো এখনো ঘুমিয়ে আছিস। যা তুই তাড়াতাড়ি রেডি হ। মা তাই তো, ওয়েট, তুই তাড়াতাড়ি গিয়ে নাস্তার টেবিলে নাস্তা রেডি কর। আমি 5 মিনিটে গিয়ে 2 মিনিটে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে রে বোন। মিজু তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। তারপর দুই ভাই বোন একসাথে নাস্তা করে বের হয়ে পড়ে। মিজুর পোশাকের বিষয়ে একটু বলি। মিজু যখন তার বোনের সামনে থাকে তখন একদম সাধারণ পোলার মতো থাকে, যাকে দেখলে মনে হবে একদম গাইয়া খ্যাত। কারণ মিজুর বোন যেন কোনোভাবে জানতে না পারে তার ভাই এত বড় সন্ত্রাসী। নেহা সন্ত্রাসীদের একদম পছন্দ করে না। তো যাই হোক, মিজু আর নেহা তাদের গাড়ি নিয়ে বের হয় রংপুরের দিকে। এইদিকে আর্মি হেডকোয়ার্টারে দেশের সব আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব সহ দেশের সব বাহিনীকে ডাক দেওয়া হয়। আপনারা সবাই হয়তো শুনেছেন কে বা কারা যেন জাফর সাহেবকে মেরে টুকরো টুকরো করেছে। জি স্যার। জানি না দেশের উপর কার কুনজর পড়েছে, তাই আপনাদের সবাইকে সবসময় অ্যালার্ট করতে হবে। কখন যে কিভাবে শত্রুরা দেশের উপর হামলা করবে কেউ জানে না। জি স্যার। আপনাদের সবার মতামত পেলে এই কেসটা আমি নিশিকে দিতে চাই, যে এর আগে এর থেকে বড় বড় কেসগুলো সমাধান করেছে। জি স্যার। এইদিকে নিশিকে স্টেজে ডাকা হয়। নিশি স্টেজে উঠতেই সবাই ভয়ে চুপসে যায়।
কারণ নিশি হলো এমন একটা মেয়ে যাকে দেখে একটা রাস্তার কুকুরও ভয় পায়। তার সাথে কেউ কথা বলা তো দূরের কথা, তার সামনে কেউ দাঁড়াতেও পারে না। কারণ নিশি যখন যেখানে যায় তখন সেই জায়গাটা তার হয়ে যায়। নিশি স্টেজে উঠে সবাইকে সালাম দিল, তারপর বড় অফিসার সবাইকে তার পরিচয় বলে দিল। এই হলো নিশি। আমি এই গুরুত্বপূর্ণ কেসটা নিশির হাতে তুলে দিলাম। আপনারা সবাই আজকে থেকে নিশির কথা মতো কাজ করবে। যেভাবেই হোক আমাদের দেশে কোনো সন্ত্রাসীদের বাঁচতে দেওয়া যাবে না। ওকে স্যার। নিশি, এই নাও ফাইল। আজকে থেকে তুমি এই কেসটা দেখবে। দেশের ভিতর সকল সন্ত্রাসীদের শেষ করে দিবে। যত পাওয়ার লাগে, লোক লাগে, সব তোমাকে দিলাম। ধন্যবাদ স্যার। তোমার কিছু বলার আছে? স্যার, আমার 5 জন স্পেশাল লোক লাগবে যারা আমাকে সব সময় সাহায্য করবে। এদের মধ্যে একজন হবে হ্যাকার, যে সমস্ত কিছু হ্যাক করতে পারবে। যে কোনো জিনিস হ্যাক করতে যার 25 সেকেন্ড সময় লাগবে। আর 2 জন হবে স্পেশাল আর্মি, যারা এনকাউন্টার স্পেশালিস্ট। আর আমার সাথে আমার 2 জন বন্ধু হৃদয় আর রাব্বি থাকবে। সব মিলে মোট 5 জন হলে কাজটা আমি খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, তোমার যা প্রয়োজন তুমি নিতে পারো। তবে হ্যাঁ, আজকে থেকে কাজে লেগে পড়ো। ধন্যবাদ স্যার। তারপর কথা মতো নিশি তার প্রয়োজন মোতাবেক সব লোক নিয়ে নিল। তারপর একটা রুমের ভিতর গিয়ে নিজেদের টিম গঠন করলো। নিশি সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল। প্ল্যান মোতাবেক সবাই তাদের কাজে লেগে পড়ল। তোমরা 5 জন শুনে রাখো, দেশের ভিতর কোনো সন্ত্রাসীদের বাঁচতে দেওয়া যাবে না। আমি যখন প্রথম আর্মিতে জয়েন হই তখন একজনের সাথে আমার পরিচয় হয়েছিল। সে ছিল দেশের টপ কিলার। আমি তাকে পুরোটা সময় ফলো করেছিলাম। তার দক্ষতা আর সন্ত্রাসীদের মারার কায়দা আমার আজও মনে আছে। তার হাত থেকে কোনো সন্ত্রাসী বেঁচে ফিরতে পারতো না। আমি চাই আমরাও তার মতো কাজ করব। কিন্তু সে এখন কোথায়? সে যে কোথায় আছে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কেন, কি এমন হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? শোনো, আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের পরিচয় হয়। আমরা একে অপরকে খুব পছন্দ করতাম। কলেজে সারা দিন ওর সাথেই কাটতো আমার। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। সময়টা ছিল 17ই মার্চ। আমি চেয়েছিলাম এই দিনে সকল আর্মি অফিসারের সামনে ওকে প্রপোজ করব, কিন্তু সেদিন সে আর আসেনি। সেই তখন থেকে আজ 3 বছর হয়ে গেল। ওকে খুঁজেও পাইনি। বাংলাদেশের সব জায়গায় তাকে খুঁজেছি। আল্লাহই ভালো জানে সে এখন কোথায় আছে। তারপর তারপর আবার কি? বাদ দাও এসব, পরে এক সময় বলবো। না ম্যাডাম, এখনই বলে। বললাম তো পরে বলবো। নিশির রাগান্বিত চেহারা দেখে আর কেউ টু শব্দও করল না। সবাই নিজ নিজ কাজে লেগে পড়ল। আর এইদিকে বিএনডাব্লিউ করে মিজু আর নেহা রংপুরে চলে আসে। রংপুর পায়রা চত্বরে এসে তারা জ্যামে আটকে যায়। তখন নেহা কিছু ছোট্ট বাচ্চাদের রাস্তার মধ্যে ভিক্ষা করতে দেখে, তাই নেহা একটা বাচ্চাকে ডাক দেয়। তখন বাচ্চাটা নেহা আর মিজুর সামনে এসে বলে, আপা 10 টাকা দেবেন? 3 দিন থেকে না খেয়ে আসি, কেউ আমাদের 1 টাকাও ভিক্ষা দেয়নি। ক্ষুধার জ্বালায় পেটটা খুব ব্যথা করছে। প্লিজ আপা 10 টাকা দেন না, 2টা পরোটা খাবো। কেন তুমি এই বয়সে ভিক্ষা করছো কেন? তোমার মা বাবা কোথায়? আপা আমার মা বাবা কোথায় সেটা আমি জানি না। আমাদের এখানে তুলে এনে চুর করে ভিক্ষা করতে লাগাই দিছে। কে এমনটা করেছে তোমার সাথে বাবু? এইদিকে আসো তো। স্যার আমার সাথে বেশি কথা বলবেন না, আমার বস দেখলে আমাদেরকে মারবে। তোমার বস তোমাকে কেন মারবে? আর তুমি এই বয়সে পড়ালেখা না করে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন? আপা সত্যি কথা বলতে আমার মতো অনেকগুলো ছেলে মেয়েকে আমার বস ধরিয়ে এনে হাত পা পঙ্গু করে দিয়ে এখানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করিয়ে নিয়ে এসে বসে বসে খায়। আর কারোর সাথে বেশি কথা বলে সে আমাদেরকে প্রচুর মারে, আমাদেরকে কিছু খাইতেই দেয় না। আপনি আমাকে 10 টাকা দিলে দেন, না হলে এখান থেকে যান গা। আপনার সাথে কথা বলা দেখলেই আমার বস আমাকে আজকে একটুও পানি খাইতে দিবে না। কথাটা বলার সাথে সাথে একটা লোক এসে ছোট বাচ্চাদের মাথায় একটা লোহার রড দিয়ে ঠাস করে আঘাত করে। ছোট বাচ্চা ছেলেটা মাথায় হাত দিয়ে আ বলে চিৎকার করে ওঠে।
কিরে এত কথা কিসে? ভিক্ষা দিলে দে, না হলে এখান থেকে চলে যা। দরদ দেখাতে আসিস না। দেখেন, কি দেখাবো? আর কি দেখাতে চাস তুই? দরদ দেখাবি? ও বস, কিচ্ছু না, ওদেরকে ছেড়ে দিন প্লিজ। কিরে, ওদের জন্য তোর এত দরদ আসলো কোথা থেকে? ওরা কি বলছিল তোকে? বস, ওনারা বলছিল আমি স্কুলে কেন যাই না। কিরে, স্কুলে নিয়ে যাবি ওদের? কতজনকে নিয়ে যাবি? কতজনকে পড়াবি? জানিস আমার এখানে কতগুলো বাচ্চা আছে? পুরো 5,000। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, একদম তুই তুকারি করবেন না। কি করবি তুই? কথাটা বলে নেহার মাথার চুল ধরে। এতক্ষণ মিজু চুপচাপ সব কিছু দেখছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারল না। মিজুর মাথায় রক্ত চেপে গেল। যে বোনের শরীরে সে কখনো একটা মশাও পড়তে দেয়নি, তার মাথার চুল ধরছে। মিজু যেই গাড়ির ভিতর থেকে বের হবে, তখন নেহা তার হাত ধরে থামিয়ে দেয়। মিজু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে সেখান থেকে চলে আসে, কারণ মিজু আর নেহা তাদের বাবা মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে। আর যাওয়ার পথে কোনো ঝামেলায় জড়াতে চায়নি নেহা। তারা যথাসময়ে তাদের বাবার গন্তব্যস্থানে চলে আসে। তারপর দুই ভাই বোন মিলে তাদের বাবা মায়ের কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে। তারপর দুইজনে হাতে তুলে তাদের জন্য দোয়া করে। সময় তখন বিকেল 5টা। মিজু আর নেহা তাদের গ্রামের বাসায় চলে আসে। তারপর বাসার ভিতরে গিয়ে মিজু কাউকে ফোন দেয়। ফোন পাওয়ার পর ওপাশের লোকটা বলে, ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। কলটা কেটে দেয়। ফ্রেশ হয়ে গ্রামের ভেতর কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়ে। আপনারা হয়তো কিছু বুঝেননি, গল্পের সাথে থাকুন, সব কিছু বুঝে যাবেন। রাতে ঘুমের মধ্যে মিজু তার 15 বছর আগের স্মৃতি দেখতে পায়। একদিন সকালে আমজাদ হোসেন টিভি অন করতেই খবরে দেখতে পায় ঢাবির সামনে একজনকে অনেক নৃশংস করে মেরে ঝুলিয়ে রাখছে, আর তার শরীর কেটে লেখা আছে #AMK। এটা আজ না, অনেক আগে থেকেই ঘটে আসছে। নিউজটা দেখে আমজাদ হোসেন মুচকি হাসে, টিভি অফ করে দেয়, কারণ AMK আর কেউ নয়, এই আমজাদ হোসেনই হলো AMK। তারপর ওনার মিসেস লাবণ্যকে ডাক দেয়। লাবণ্য, এদিকে আসো একটু। বলেন। মিজু কোথায় আছে? মিজু তো ঘুমিয়ে আছে। আচ্ছা, মিজুকে ডাকো, তারপর নাস্তা দাও। আজ আমরা ঢাকা যাব শপিং করতে। জি, আমি যাচ্ছি। তারপর মিসেস লাবণ্য খুশি মনে চলে যায় তাদের একমাত্র ছেলে মিজুকে ডাকতে। মিজুর আদর যত্নে যেন কোনো কমতি না থাকে, সেজন্য তারা আর কোনো সন্তান নেয়নি। মিজু বাবা, ওঠো বাবা, তুমি তো শপিং করতে যেতে চেয়েছিলে না? আজ তোমার আব্বু আমাদের নিয়ে শপিংয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো। সত্যি বলছো আম্মু? সত্যি। আচ্ছা আম্মু, আমি এক্ষুনি উঠছি। তারপর তারা সবাই মিলে বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে শপিং করতে। অন্যদিকে সকালে নিউজে তার দলের ছেলেকে মেরে ফেলায় অন্য রেগে যায়। এ আর কেউ নয়, AMK'র অনেক পুরনো শত্রু জোকার কিং। তাদের মাঝে সবসময় মারামারি হতেই থাকে। আমজাদ, তুই আমার দলের ছেলেকে মেরে অনেক বড় ভুল করে ফেলেছিস, তোকে এই ভুলের মাসুল দিতেই হবে। হঠাৎ জোকার কিংয়ের ফোনে কল আসে। সে কল রিসিভ করে। কি হয়েছে বল, কল দিয়েছিস কেন? বস, একটা গুড নিউজ আছে। কি নিউজ বল। বস, আজকে AMK তার পুরো ফ্যামিলি নিয়ে ছদ্মবেশে ঢাকায় শপিং করতে যাচ্ছে। তাদের সাথে কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, কল কাট। তারপর কল কেটে দেয়। তুই আমার দলের অনেক ছেলেকে মেরেছিস, আজ তুইও বাঁচবি না। আজ তুইও তোর জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিবি। তোকে আজ মরতেই হবে AMK। আর তুই মরলেই আমি হয়ে যাব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর কিং। আবার আরেকদিকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় জরুরি মিটিং। শুনলাম আজকে নাকি
আমজাদ খান তার পুরো পরিবারকে নিয়ে ঢাকা যাচ্ছে শপিং করতে। জি স্যার, আমাদের কাছেও নিউজ আছে। তো যেভাবেই হোক আজকে ঢাকা থেকে ফেরার পথে আমজাদ খানকে ধরতেই হবে। আচ্ছা স্যার, তবে স্যার আমজাদ চৌধুরীর সাথে তার সিকিউরিটি থাকবে না? তাতে কোনো সমস্যা নেই, তার সমস্ত সিকিউরিটি থেকে তাকে আলাদা করে নেব, তারপর সোজা জেলখানায় নিয়ে এসে অ্যারেস্ট করব। তোমরা সবাই রেডি থেকো, মাঝ রাস্তায় আমরা ওনার সিকিউরিটি থেকে ওনাকে আলাদা করব। ওকে স্যার। এইদিকে আমজাদ খান তার মিসেস লাবণ্যকে নিয়ে ঢাবির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় তার একমাত্র ছেলে মিজু আর ছোট মেয়ে নেহার পছন্দের সব জিনিসপত্র কিনে নেয়। তারপর তারা দুজনে অনেকগুলো শপিং করে। আর কয়েকদিন পর মিজুর জন্মদিন। শপিং শেষ করে তারা একটা দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপর তারা গাড়িতে উঠে আবার রংপুরে আসার জন্য। পথের মধ্যে তাদের সামনে ও পিছনে 5টা করে মোট 10টা গাড়ি। ঢাকা থেকে বাসা ফেরার সময় যমুনা সেতুর সামনে তাদের সামনে ও পিছনে কোনো গাড়ি দেখতে না পেয়ে আমজাদ খান একটু ঘাবড়ে যায়। ধীরে ধীরে ব্রিজ পার হয়ে আসে। রাত তখন 12:35। টাঙ্গাইলের নিঝুম রাস্তায় তাদের গাড়ি একটা বড় ট্রাকের সাথে জোরে ধাক্কা মারে, আর সাথে সাথে আমজাদ খানের গাড়িটা ভেঙে চুরে যায়। আমজাদ খান গাড়ি থেকে ছিটকে গিয়ে পাহাড়ের এক পাশে পড়ে যায়, আর ড্রাইভার মিজু, নেহা সাথে মিজুর মা গাড়ির ভিতরেই আটকে পড়ে যায়। বস, আজকে আমাদের প্ল্যান একদম সাকসেস। আজকে থেকে আমজাদ দ্য মাফিয়া কিং এর দিন শেষ, জোকার কিং এর বাংলাদেশ। আজকের পর এই বাংলাদেশে শুধু জোকার কিং এর শাসন চলবে, সবাই এই জোকার কিং এর কথাই চলবে। বস, এখন আর কি করব? ও তো আমাদের পুরো সিন্ডিকেটের দখল করে নিয়েছে। একেও ওর পরিবারকে এখানে শেষ করে দেব। তারাও অপেক্ষা করো, এই তোরা ওদের বের কর। তখন কিছু লোক এসে গাড়ির ভেতর থেকে ওনাদের বের করে। ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার পুরো চেহারা ক্ষতবিক্ষত হয়ে গেছে, মুখ দেখে চেনা যাচ্ছে না এটা আসলে কে। আর এইদিকে মিসেস লাবণ্য মাথায় অনেক গুরুতর আঘাত পেয়েছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মিজু আর নেহাকে জড়িয়ে ধরে থাকায় ওদের বেশি কিছু হয়নি। আজকে বুঝলি তো আমজাদ, এই জোকার কিং এর পাওয়ার কত? তোর মতো কয়েকশো মাস্তানকে আমি পায়ের নিচে পিষে রাখি। ড্রাইভার মানে জোকার কিং যাকে আমজাদ ভাবতেছে, সে তো অনেক আগেই মারা গেছে। জোকার কিং তার কাছে গিয়ে বুকের উপর পা তুলে দিয়ে বলল, শুনে রাখ, তোর মতো কত মাফিয়াকে আমি জন্ম দিয়েছি, তুই সেটা কখনো কল্পনাও করতে পারবি না। আর তুই সামান্য একটা মাফিয়া হয়ে আমার সাথে লাগতে এসেছিস। এখন বুঝ এমন লাগে। আমার সাথে শত্রুগামী করার একটাই ফল, ডাইরেক্ট মৃত্যু। বস, বেশি কিছু করবেন না। ওনার বউয়ের উপর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু খাওয়ার, আজকে পেয়ে গেছি। যদি একটু হুকুম করতেন তাহলে। আরে বেটা, যা যা, তোর যা করতে মন চায় সব কর, আমি কিছুই বলবো না। ধন্যবাদ বস। এই তোরা ওদের গাড়ির ভিতর থেকে বের কর। কথাটা শোনার পর কয়েকজন মিলে তাদেরকে গাড়ির ভেতর থেকে বের করে। মিসেস লাবণ্য এতক্ষণ সব কিছু শুনছিল। মিজু আর নেহার কোনো জ্ঞান নেই। মিসেস লাবণ্যকে টেনে হিচড়ে বের করা হলো। জাফর খান মিসেস লাবণ্যর শরীরে হাত দিচ্ছে, আর মিসেস লাবণ্য চিৎকার করে কান্না করছে। তখন মিজুর জ্ঞান ফিরে আসে। মিজু দেখতে পায় তার বাবার লাশ পড়ে আছে। তার মাকে নিয়ে একটা মধ্যবয়স্ক লোক টানাটানি করছে। তার ছোট বোন নেহা কান্না করছে। মিজু দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। তখন একটা লোক এসে মিজুকে আটকে ফেলে। এইদিকে আমজাদ খানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে অনেক নিচে, তার শরীরে বেশি আঘাতের চিহ্ন নেই। কিন্তু তখন তার ছেলেমেয়ের কথা মনে পড়ে। তখন উপরের দিকে আসতে থাকে। উপরে এসে দেখে জোকার কিং, জাফর খান, আর্মি কর্নেল, বিজনেসম্যান মুরাদ ও সাথে আরও অনেক কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। কিন্তু কেন হাসতেছে দেখার জন্য নিচে তাকায়। নিচে তার মিসেস লাবণ্যকে জাফর খান ধর্ষণ করছে। নিজের চোখের সামনে নিজের বউকে এমন অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে সেই একটা পাথর নিয়ে জাফর খানের দিকে ছুঁড়ে মারবে, তখন ব্যালেন্স হারিয়ে আবারও নিচে পড়ে যায়। তারপর
বিশাল বড় একটা পাথরের আঘাতে মাথা ফেটে গিয়ে একদম নদীর কিনারে গিয়ে পড়ে। অপরদিকে জাফর খান মিসেস লাবণ্যকে প্রথমে ধর্ষণ করে, তারপর একে একে সবাই করে, শুধু জোকার কিং ছাড়া। মিজু তার চোখের সামনে নিজের মাকে ধর্ষণ করতে দেখে শুধু মা মা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনছে না। এক পর্যায়ে এসে জাফর খান বলে, বস কাজ শেষ, এখন অনেক মজা পেলাম। কি যে দিলাম বস, শালির মতো একটা সুন্দরী মাল আমি কখনো দেখিনি। আমজাদের মতো একটা মাফিয়ার কপালে যে কীভাবে এত সুন্দর মেয়ে জুটলো আমি এখনো ভাবতেও পারছি না। যা করেছিস ভালোই করেছিস, মনের আশা পূরণ হয়েছে তো তোর। এখন আর এদের বেঁচে রেখে কী লাভ? আজকের পর তো আমাদের আর কোনো শত্রুই নেই। আর এইদিকে আমজাদ দা মাফিয়া কিং, যে কিনা সমাজের সকল লোকের মান সম্মান রক্ষা করত, সে আজকে তার নিজের বউয়ের ইজ্জত রক্ষা করতে পারল না। বস ওর বাচ্চাদের দেখলে কেন জানি আমার মায়া হচ্ছে, এদের কি করব? কি আর করার, ওদের ছেড়ে দে। একদিন আমার দাদি বলেছিল আমাকে যে ছোট বাচ্চাদের গায়ে হাত দিতে নেই। বড় হয়ে যদি ওরা আমাদের পথের কাটা হয়ে দাঁড়ায়? আরে সেটা নিয়ে ভাবিস না, ওর মতো পিচ্চি পোলা এসব কিছুই মনে থাকবে না, বড় হলে সব কিছু ভুলে যাবে। সবাই বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। এইদিকে মিসেস লাবণ্যকে ধর্ষণ করার সময় শরীরের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। মিসেস লাবণ্য বারবার হাওমাও করে কান্না করছিল আর নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু এতগুলো লোকের কাছে তার চেষ্টা বৃথা। কিছুক্ষণ পর মিজু আর নেহাকে একটা গাড়ির উপর বসায় আর মিসেস লাবণ্যকে টেনে হিচড়ে নিয়ে এসে জীবন্ত জবাই করে। মিসেস লাবণ্য গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে নিজের জীবন দিয়ে দেয়, আর আমজাদ নামক ড্রাইভারকে মিজুর আর নেহার সামনে কেটে টুকরো টুকরো করে তাদের গাড়ির ভিতর রেখে দেয়। তারপর আগুন লাগিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এইদিকে মিজু কান্না করছে আর অপরদিকে নেহা কান্না করছে। রাত তখন 3টা বেজে গেছে। নিঝুম রাস্তার মধ্যে একটা ছোট ছেলে যার বয়স 14 বছর আর একটা ছোট্ট মেয়ে যার বয়স 8 বছর তাদের নিজের মা বাবাকে আগুনে পুড়তে দেখছে। তখন পিছন থেকে কেউ একজন এসে মিজু বলে ডাক দেয়, আর সাথে সাথেই মিজু ঘুমটা ভেঙে যায় আর মিজু জোরে মা বলে চিৎকার করে ওঠে। মিজুর শরীর ঘেমে গেছে, শরীরের প্রতিটা লোম থেকে পানি বেয়ে পড়ছে। নেহা তার রুম থেকে বের হয়ে মিজুর রুমে এসে দেখে মিজু হাঁপিয়ে গেছে এবং কান্না করছে। নেহা পানি নিয়ে এসে বলে, ভাইয়া কি হয়েছে তোর, এভাবে কান্না কেন করছিস? নেহা, মাকে ওরা আগুনে পুড়িয়ে মারলো। ভাইয়া তুই আজও সেই স্বপ্ন দেখছিস? তোকে না বলছি তুই এসব একদম চিন্তা করবি না, সব কিছু ভুলে যা। কিভাবে ভুলে যাব বল? ওরা যে মা বাবাকে গাড়ি সহ পুড়িয়ে মারলো। বলছি না এসব কিছু ভাবিস না, এই নে পানি খা আর আমার কোলে ঘুমিয়ে পড়। মিজু নেহার হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে নেয়, তারপর নেহার কোলে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ে। আসলে মিজুর সাথে এমনটা প্রতিনিয়ত হয়। মিজু মাঝরাতে তার মা বাবাকে স্বপ্ন দেখে আর চিল্লাতে চিল্লাতে কান্না করে দেয়, আর নেহা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নেহার মনেও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। যাক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা নাস্তা করে নেয় এবং তাদের গ্রামের সকল লোকদের বাসায় গিয়ে কারোর কোনো সাহায্য লাগবে কিনা খোঁজ করতে থাকে। তাদের সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করে, আবারও বাসার পথে রওনা দেয়। পথের মধ্যে আবারও সেই পথ শিশুটির সাথে দেখা হয়। মিজু এবার তাকে নিয়ে সোজা সেই মাস্তানটির কাছে যায়। তখন মাস্তান লোকটি বলে, কিরে, তুই আবার এসেছিস? মার খাওয়ার খুব শখ হয়েছে তাই না? হ্যাঁ রে, কিন্তু আমার না তোকে খুব মারতে ইচ্ছে করছিল, তাই আবার আসা। এখন তোকে না মারা অবধি আমি এখান থেকে যাচ্ছি না। কি বললি তুই? আমাকে মারবি?
ওই কে কোথায় আছিস? ধর শালাকে শেষ করে দে। কথাটা বলার সাথে সাথে অনেকগুলো লোক এসে মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজুও কম কিসে, সব কয়টাকে উড়াধুরা মারা শুরু করে দেয়। এক একটার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা বাকি লোকগুলো মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজু এবার তার পিস্তল বের করে সবাইকে গুলি করে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেয়। তারপর সব বাচ্চাদের নিয়ে একটা এতিমখানায় চলে যায়, যেটা মিজুর বাবা আমজাদ চৌধুরী বানিয়েছিল। এরকম এতিমখানা প্রায় 300টা আছে, যা সব কিছু মিজু চালায়। বাচ্চাদের সেখানে রেখে এসে মিজু ও নেহা ঢাকা ব্যাক করে। ভাইয়া, আমি কালকে কলেজে যাব। আমার একা একা কলেজে যেতে খুব ভয় করে। কালকে তুমি গিয়ে আমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মিজু খাবার খেয়ে এসে তার বোনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তখন মিজুর ডান হাত তামিম কল দেয়। বল, কি খবর পেয়েছিস? বস, একটা গুড নিউজ আছে। জোকার কিংয়ের একমাত্র ছেলে রকিম মানারাত ইন্টারন্যাশনাল ভার্সিটিতে পড়ালেখা করে। আপনি চাইলে আমরা কালকে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসব। ধুর, কি যে বলিস না। শোন, আমার মাথায় একটা প্ল্যান আসছে। প্ল্যানটা কি বস? কাল দেখা কর, তারপর সব বলবো। মিজু কলটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে জোকার কিংয়ের মাথায় অনেক চিন্তা। তার সহপাঠী জোকার কিংয়ের খুন সে মেনে নিতে পারছে না। তাই সে তার সকল লোকদের একসাথে ডাকে এবং বলে, তোরা এতগুলো লোক থাকতে জাফরকে কে মারলো কেউ জানোসই না। কেউ কি তার চেহারা একবারও দেখোসনি? তোদেরকে দুধ কলা দিয়ে পুষে আমার কি লাভ? ইচ্ছে করছে তোদের সব কয়টাকে এখানেই পুঁতে রেখে দিই। বস, আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে বল তাড়াতাড়ি। বস, আমার মনে হচ্ছে এটা আমাদের কোনো পুরনো শত্রু হবে। কি পাগলের মতো কথা বলিস? আমাদের কোনো পুরনো শত্রুই বেঁচে নেই। আর যারা ছিল তাদের সবাইকে তো আমরা মেরে ফেলেছি। বস, আমার মনে হচ্ছে আমজাদের ছেলে মিজু মনে হয় এই খুনগুলো করতেছে। তা তুই ঠিক ভেবেছিস, হতেও পারে। ওই তোরা সবাই ভালো করে শুনে রাখ, আজকে থেকে সবাই আমজাদ আর ওর ছেলে মেয়েকে খুঁজে বের কর। কিভাবে খুঁজবি সেটা আমি জানি না। আগামী 24 ঘন্টার ভিতর তাদেরকে আমার সামনে চাই। জোকার কিং সবাইকে হুকুম করে রুমের ভিতর চলে যায়। আর এদিকে সবাই মিজুকে খুঁজতে বের হয়। অপরদিকে মিজু তার ছোট বোন নেহাকে নিয়ে কলেজে চলে আসে। কলেজে ঢুকতেই কলেজের প্রিন্সিপাল তাকে স্যালুট করে। মিজু প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল স্যার, আমার ছোট বোন নেহা, যে আমার কলিজা, আজকে থেকে আপনার এই কলেজে পড়াশোনা করবে। তার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তো বুঝতেই পারছেন কি করব। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বোনের আশেপাশে কেউ আসতে পারবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মিজু নেহাকে কলেজে নামিয়ে দিয়ে বের হয়ে আসে। তারপর তামিমের সাথে দেখা করে। তাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে। তার সাথে তামিম ও শামীমকেও কলেজে ভর্তি হতে বলে। জোকার কিংয়ের ছেলে রকি তার উপর পুরো নজর রাখার জন্য, সে কি করে না করে সব কিছু জানার জন্য। মিজু একটা চায়ের দোকান থেকে বের হওয়ার সময় নিশি তাকে দেখে ফেলে। আসলে নিশিও সেই রাস্তা দিয়ে কলেজের দিকে আসতেছিল তার একমাত্র ভাই রানাকে কলেজে ভর্তি করিয়ে দিতে। নিশি প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পারে। তারপর পিছনে তাকিয়ে দেখে এটা মিজু। এটা তো আমার মিজু। মিজু এখানে আছে আর আমি জানতামই না। নিশি মিজুর কাছে আসতে যাবে, তখন মিজু তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। আর নিশিও মিজুকে ফলো করতে থাকে। মিজু প্রথমে তার আড্ডায় চলে যায়, তারপর সবাইকে কাজ বুঝিয়ে দেয়। নিশি এসব কিছু বাহির থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। কিন্তু তখন মিজুর একটা লোক নিশিকে দেখে ফেলে আর তাকে বন্দি বানিয়ে নেয়। নিশি তাদের থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিজুর সৈন্য বাহিনীর কাছে আটকে যায়। ততক্ষণে মিজু দূরে গিয়ে কার সাথে যেন সিক্রেট মিশন সম্পর্কে কথা বলছিল। মিজু কথা বলা শেষ করে যখন নিজের চেয়ারে বসে, তখন তামিম বলে, ভাই, একটা মেয়ে চুপি চুপি আমাদের কথাগুলো শুনেছিল। কে সে?
তার গলা কেটে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দাও। বস, মেয়েটা বারবার আপনার কথাই বলেছিল সে নাকি আপনাকে চিনে। কি বলিস? হুম। তাকে আমার সামনে নিয়ে আয়। বিজুর কথা মতো ঋষিকে বিজুর সামনে দিয়ে আসা হলো। বিজু ঋষিকে দেখে অবাক হয়ে যায়, ঋষিও বিজুকে দেখে অবাক হয়ে যায়। তারপর বিজু আদেশ করে তার হাত পায়ের বাঁধন খুলে দিতে। বিজুর কথা শুনে তাড়াতাড়ি করে ঋষির বাঁধন খুলে দেয়। তারপর ঋষিকে একটা চেয়ারে বসানো হয়। তারপর বিজু ঋষিকে প্রশ্ন করে, নিশি, তুমি এখানে? আমারও তো সেই একই প্রশ্ন, তুমি এখানে? আগে তুমি বলো, তুমি এখানে কেন? আসলে আমাকে এখানে বড় একটা কেসের সমাধান করার জন্য নিয়ে এসেছে। এখানে নাকি প্রতিদিন রাতে খুন হচ্ছে, আর সেটা মাফিয়া কিং এমএইচ করতেছে। আমাকে এই পুরো মাফিয়া কিং এর দলকে ধরার জন্য এখানে ডাকা হয়েছে। এখন বলো, তুমি এখানে কি করো? কিছু না, এমনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি। সেটা দেখে তো মনে হচ্ছে না। কেন হবে না? দেখো কি সুন্দর পরিবেশ, আর এখানে আমি সব সময় থাকি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সত্যি কথা বলতে, আমি সেই দিনের সেই ঘটনার জন্য এখনো প্রতিদিন রাতে কান্না করি। আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্য তুমি মেজর থেকে বেকার হয়ে আছো। আরে কি বলছো? আমি ঠিক আছি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি যে কাজ করতে এসেছো সে কাজ মন দিয়ে করো। আর হ্যাঁ, মাফিয়া কিং এমএইচ এর সৈন্যরা কিন্তু অনেক ভয়ানক, সাবধানে কাজ করবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। সেটা তোমাকে ভাবতে হবে না। সে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। আচ্ছা চলো, এখানে বসে থেকে একটু কফি খেয়ে আসি। আচ্ছা চলো। তারপর নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর কলেজে গেলে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর হয়তো ভাববেন আমি নিশিকে কেন চিনি, ওর সাথে আমার কিসের সম্পর্ক। সেটার জন্য আপনাদের অনেক বছর পিছনে যেতে হবে। আজ থেকে 15 বছর আগে যখন জাফর খান ও জোকার কিংয়ের লোক আমার আব্বু আম্মুকে মেরে ফেলে, তখন আমি আর নেহা সব কিছুই দেখি। সেখানে কান্না করতে থাকি। তারা আমাকে ও নেহাকে না মেরে চলে গেল। পিছন থেকে একজন লোক এসে আমার কাঁধে হাত রাখে, আর আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি এটা কমিশনার। কমিশনার তার সাথে করে আমাদের নিয়ে যায়। কমিশনারের স্ত্রী মারা গেছে, তার মেয়ে ছিল, সে হলো নিশি। নিশি সকালে ঘুম থেকে উঠে দেখে আমি নেহা তাদের বাসায় সোফায় ঘুমাচ্ছি। তখন সে আমাদের কাছে এসে বলল, এই যে কে তোমরা, আর আমাদের বাসায় কি চাও? আমি মিজু, আর ও আমার বোন নেহা। কালকে কমিশনার আঙ্কেল আমাদের এখানে নিয়ে এসেছে। ও, আব্বু তোমাদের নিয়ে এসেছে? দাঁড়াও, আব্বুকে দেখাচ্ছি মজা। নিশি তার আব্বুকে জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর তার আব্বু আসলো। তারপর নিশি আমাকে ও নেহাকে দেখে বলল, আব্বু, এই ছোট লোকের বাচ্চারা আমাদের বাসায় কি করে? তুমি এক্ষুনি এদেরকে আমাদের বাসা থেকে যেতে বলো, না হলে আমি কিন্তু এদের মাথা ফাটিয়ে দেব। কি বলিস মা, ছোট থেকে তো তোকে বড় করেছি একা একা। তুই সব সময় বলতি না, আব্বু আমার একজন খেলার সাথী লাগবে, তাই তো এদেরকে নিয়ে এসেছি। তুই এখন থেকে সারাদিন এদের সাথে খেলবি, অনেক মজা করবি। না, আমি এদের সাথে খেলতে পারবো না। এদের মতো ছোট লোকদের চেয়ে আমার ডগি অনেক ভালো। সীমা, এসব বলতে নেই। তুমি কি এদেরকে বাসা থেকে বের করে দেবে, না আমি বের করে দেব? এই ছোট লোকের বাচ্চা, তোর এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। নিশি ছোট লোক বলে চিৎকার করতে লাগলো। আমাদেরকে বাসা থেকে বের করে দিল। কমিশনার সাহেব আমাদের দুই ভাই বোনকে একটা এতিমখানায় রেখে আসে। সেখান থেকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপর থেকে নিশির সাথে আমার দেখা হয়নি। যখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হলাম, তখন ভাবতে লাগলাম আর এসব জামা কাপড় পরে কলেজে যাব না, যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে। সেদিন রাতে বের হলাম টিউশনের খোঁজে। অবশেষে একটা বাচ্চাকে টিউশনের জন্য পেয়েও গেলাম। প্রতি মাসে 6,000 টাকা দিবে। আমি 2,000 অ্যাডভান্স নিয়ে নিলাম, আর সেটা দিয়ে নতুন জামা কাপড় কিনলাম। নেহার জন্য একটা সুন্দর জামা সেট কিনলাম। পরের দিন ছোট বোনকে স্কুলে ভর্তি করে দিলাম। আমিও কাজের পাশাপাশি কলেজে ভর্তি হলাম। সকালে ঘুমিয়ে আছি, তখন ছোট বোনের ডাক। ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে উঠবি না?
আর একটু ঘুমাই রে বোন। তুই ঘুমা, আর ওইদিকে তোর ভার্সিটির সময় শেষ হয়ে যাক। কি, আমাকে আগে ডাকবি না? তোকে বলেছিলাম না সবার আগে ডাকতে। তোকে কতক্ষণ থেকে ডাকছি, তোর তো ওঠার নামই নেই। ও আচ্ছা, যা তুই গিয়ে রেডি হয়ে নে, একসাথে যাব। আচ্ছা। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে দুজনে কিছু খেয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। নেহাকে তার স্কুলে নামিয়ে দিলাম। তখন ভাইয়া তুই আমাকে নিতে আসবি তো? হ্যাঁ রে বোন। তুই না আসলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। আচ্ছা, চিন্তা করিস না, আমি কলেজ থেকে এসে তোকে নিয়ে যাব। একটু আছে। কেন রে, কাছে কেন? আয় না, একটা কথা বলবো। আচ্ছা বল। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু বোন। আচ্ছা ভাইয়া, আমি গেলাম। আচ্ছা। তারপর নেহা চলে গেলে আমি আমার কলেজে চলে আসলাম। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আব্বু আম্মুর কথা ভাবতে লাগলাম। একদিন আব্বু আমাকে বলেছিল, মিজু শোন, তুই বড় হয়ে কি হবি বলতো? কেন আব্বু, তোমার মতো বড় মাফিয়া হব? না বাবা, আমার মতো মাফিয়াদের জীবনে অনেক কষ্টে, কে যে কখন আমাদের মেরে ফেলে ঠিক নেই, আমাদের অনেক শত্রু, তাই তুই মাফিয়া হবি না, কথা দে। আচ্ছা আব্বু, কথা দিলাম। আব্বু তাহলে আমি বড় হয়ে কি হব? কেন, আমার ছেলে মিজু বড় হয়ে একজন আর্মি অফিসার হবে, যে দেশের জন্য লড়াই করবে, দেশ থেকে সকল দুর্নীতি সকল সন্ত্রাসী দূর করবে, যাকে সবাই এক নামে চিনবে, যাকে দেখলে শত্রুর হাত পা কাঁপতে শুরু করবে, যাকে দেখলে অপর প্রান্তের লোকের হাওয়া বের হয়ে যাবে। আম্মু, আর্মি অফিসার হওয়া কি ভালো? বাবা, আর্মি অফিসাররা সব সময় দেশের জন্য লড়াই করে। তাহলে আমি বড় হয়ে তাই হব। তখন পিছন থেকে আমার ছোট বোন নেহা কান্না করতে করতে বলে, আম্মু তাহলে আমি কি হব? তুই হবি একজন ডাক্তার, যে আমাদের নিজের হসপিটালে গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা করবে। টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারে না, অপারেশন করতে পারে না, আমার ছোট্ট মামনি বড় হয়ে ডাক্তার হয়ে তাই করবে। ইয়া, কি মজা কি মজা, আমি বড় হয়ে ডাক্তার হব আর ভাইয়া আর্মি অফিসার। আচ্ছা আম্মু। আব্বু আম্মুর সাথে কাটানো মুহূর্তের কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। চোখে করে পানিগুলো মুছে কলেজের গেটে পা রাখলাম। আব্বু আম্মুর স্বপ্ন পূরণ আমাকে যেভাবেই হোক করতে হবে। কলেজের ভেতরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে আমার কাগজপত্র জমা দিলাম। তারপর ক্লাসে চলে আসতে যাব যেই দেখি গেটের মধ্যে অনেক ভিড়। আস্তে আস্তে আমিও ভিতরে গেলাম। ক্লাসের ভিতরে ঢুকতেই কে যেন পা দিয়ে আমাকে ফেলে দেয়, আর আমি সাথে সাথে মেয়েটার বুকের উপর গিয়ে পড়ি। মেয়েটার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে এক হয়ে যায়। মেয়েটা আমার উপর থেকে উঠে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় মারে। তারপর কলেজে চলে আসলাম। রিক্সা থেকে নেমে যখন ভিতরে ঢুকতে যাব, এমন সময় কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না নাকি? চোখ কি বাসায় রেখে আসছিস? আমি গালে হাত দিয়ে বললাম, না দেখতে পাইনি। তা আপনিও কি দেখতে পাননি? তখন মেয়েটি বলল, চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? তুই জানিস তুই জানিস আমি কে, আমার বাবা কি করে? তখন আমি বললাম, আশ্চর্য, আমি ইচ্ছে করে আপনার উপরে এসে পড়েছি নাকি? আর এখানে আপনার বাবা কি করে সেটা জেনে আমার কি হবে? আবার আমার মুখের ওপর কথা বলিস? তোকে তো আজকে আমি কি যে করবো আমি নিজেও জানি না। এই যে দেখেন, দোষ আপনি করেছেন আর আমাকে গালি দিচ্ছেন, কাজটা কিন্তু ঠিক করছেন না। আমি ঠিক করছি না? না করছি। ক্লাস থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছে। তুই চিনিস আমাকে, আমি কে? আপনি যেই হন তাতে আমার কোনো যায় আসে না। আপনার মতো মেয়েদের সাথে কথা বলা আমার কোনো ইচ্ছে নেই। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখের ওপরে তর্ক করিস? তোদের মতো ছোট লোকদের আমার ভালো মতোই চেনা আছে, মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে হয়। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলেই সে রাগে গজগজ করতে করতে নিজের সিটে, আর এইদিকে আমি থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে আছি। আরে আজব তো, আমি ইচ্ছে করে ধাক্কা মেরেছি নাকি? আপনারাই বলুন তো। যাক, বড় লোকের মেয়ে বলে ছেড়ে দিলাম। তারপর সিটে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তখন আমার পাশে ছেলেটা আমাকে বলল,
হ্যাঁ, আমি তামিম। তোমার নাম কি? আমি মিজু। তুমি জানো তুমি কার সাথে লড়াই করছো? ও হলো এই শহরের কমিশনারের মেয়ে নিশি চৌধুরী। ও খুব ভয়ানক একটা মেয়ে। ওর থেকে একটু সাবধানে থেকো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, বাসায় কোথা তোমার? এই তো এতিমখানার সাথে। তোমার? এই তো কলেজের পিছনে। তাহলে তো ভালোই। আজকে থেকে আমরা বন্ধু, কি বলিস? আচ্ছা ঠিক আছে। যাক, একটা বন্ধু তো হলো। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে জাম গাছের তলায় বসে আছি, তখন মেয়েটাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতে। কি রে নিশি, এত রেগে আছিস কেন? কি হয়েছে তোর? আরে আর বলিস না, কোথা থেকে যে আইসে এই ছোট লোকের বাচ্চাগুলা, আমার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। ওকে আজ তো আমি উচিত শিক্ষা দেব। নিশির মুখে মুখে তর্ক করা, ওকে আজকে বুঝিয়ে দেব এই নিশি কি জিনিস। কার কথা বলছিস? একটু আগে যাকে থাপ্পড় মারলি ওই খ্যাপটা? হ্যাঁ, ওই হনুমান, তার কথাই বলছি। জানোয়ার ছোট লোক কোথাকার। আরে ছাড় তো, ছোট লোকটা চেহারা দেখেছিস? পুরাই গৃহভূত খ্যাত একটা। কাপড় চোপড়ে নাই কোনো ঠিক ঠিকানা। চুলগুলো দেখে না, দেখ না, পুরো তেল দিয়ে কুচকুচি করে রেখেছে। ওর মতো খ্যাতকে ধুর, ওর মতো খ্যাতের সাথে কথা বলে তোর স্টেটাস একদম কমে গেছে। কোথায় তুই আর কোথায় ও? হ্যাঁ রে, একদম ঠিক কথাই বলেছিস। ওর মতো খ্যাতকে শিক্ষা দেব আমি? আমার একটা মান সম্মান আছে না? যা, তোকে মাফ করে দিলাম, তবে নেক্সট টাইম যদি আমার মাথা গরম করে তাহলে দেখবি ওর কি হাল করব আমি। আমাকে তো চেনে না আমি কে। এভাবেই কথা বলতে বলতে মেয়েটা তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসের দিকে চলে গেল। অন্যদিকে আমি সেখান থেকে উঠে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আবার ক্লাসরুমে গিয়ে শেষ বেঞ্চে বসে আছি। আমার আজ প্রথম দিন। ভেবেছিলাম কলেজের প্রথম দিনটা অনেক ভালোই কাটবে, কিন্তু এই মেয়েটা সব নষ্ট করে দিল। বাকি ক্লাসগুলো করে বাসার দিকে রওনা দিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, নেহাকে স্কুল থেকে আনতে হবে। ওই মেয়েটা মাথাটা নষ্ট করে দিয়েছে, যার কারণে মনেই ছিল না। নেহার স্কুলের সামনে গিয়ে দেখি নেহার আগে ফুলে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। ওর স্কুল ছুটি হয়েছে 2টায়। সেই 1 ঘন্টা ও দাঁড়িয়ে আছে। আমি যেতেই ও কোনো কথা বলল না। আমি ওর ব্যাগটা হাতে নিয়ে বললাম, কিরে পিচ্ছি, রাগ করে আছিস নাকি? তুমি অনেক পচা। তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি আসবে, এত লেট করে কেন আসলে? জানো আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? যদি আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তখন কি হতো বলো তো? সরি, আর হবে না, এই লাস্ট বার। তুই আমার পিচ্ছি বোন, প্লিজ রাগ করিস না বোন আমার। তোকে বাসায় গিয়ে এতগুলো চকলেট কিনে দেবো। সত্যি তো? সত্যি। বাসায় গিয়ে যদি চকলেট না পাই তাহলে তোমার সাথে কথাই বলবো না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আর কি, ওকে বাসায় এনে চকলেট কিনে দিলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে টিউশনে গেলাম। রাতে বাসায় ফিরে দেখি কমিশনার সাহেব এসেছেন। উনি মাঝের মধ্যে আমাদের দেখতে আসেন। আমি রুমে ঢুকে দেখি উনি নেহাকে পড়াচ্ছেন আর আমাদের জন্য কাপড় চাপড় কিনে এনেছেন। আমি ওনাকে দেখে সালাম দিলাম। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তা আজকে হঠাৎ করে আমাদের বাসায় কি মনে করে? তুমি সেদিন বলেছিলে না তুমি আর্মিতে জয়েন করবে? আগামীকাল আর্মিতে লোক নিচ্ছে। তুমি কলেজে না গিয়ে সেখানে চলে যাও, আর সব কিছুতে পারফেক্ট হলে সেখানে থাকা আর্মি অফিসারকে আমার এই চিঠিটা দিও। এই নাও চিঠি। সত্যি নাকি? আমি কি সত্যি আর্মি হব? তখন কমিশনার সাহেব বলল, সত্যি। শোনো, এই নাও কিছু ফলমূল, আর তোমাদের জন্য 2টো জামা এনেছি। আর একটা কথা, এই কাপড়টা পরেই যাবে, কিন্তু একটু সুন্দর না হলে হয় বলো? তারপর আমি বললাম, ধন্যবাদ স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। পাগল ছেলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, কলেজে কারোর সাথে লড়াই ঝগড়া করো না, এই শহরটা কিন্তু ভালো না। আচ্ছা স্যার। তারপর কমিশনার স্যার চলে গেলে আমি কাপড়গুলো খুলে দেখি অনেক দামি। তারপর ফলগুলো 2 ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নিই। তারপর নেহা পড়তে বসে, আমিও ফ্রেশ হয়ে পড়তে বসি। পরের দিন সকালে নেহা আমাকে খুব তাড়াতাড়ি ডেকে দেয়। আমিও রেডি হয়ে আর্মি ক্যাম্পে গেলাম, যেখানে আজকে লোক সিলেক্ট করা হবে। হাজার হাজার ছেলে মেয়ে এসেছে এখানে। লাইনে দাঁড়ালাম।
আমার পাশের লাইনের পরের লাইনটাতে কলেজের ওই অহংকারী মেয়েটাকে দেখতে পাই। আমি সাথে সাথে অবাক হয়ে যাই। মেয়েটাও আমাকে এখানে দেখে অবাক হয়ে যায়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেয়েটাও এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার সিরিয়াল আসলো। অবশেষে সকল টেস্ট আমি পাশ করে গেলাম। কমিশনার সাহেবের দেওয়া চিঠিটা সেখানে থাকা একটা অফিসারকে দিলাম। উনি চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। সেখানে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি কমিশনার শরীফুল বলতেছি। আপনার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সেটা হলো মাফিয়া কিং আমজাদের ছেলে। ওর বাবা মাকে ছোটবেলায় জোকার কিং ও তার দলবল মেরে ফেলেছে, আর ওকে ছোট থেকে আমি লালন পালন করে বড় করেছি। ও অনেক সাহসী একজন ছেলে। আপনারা দয়া করে ওকে চাকরিটা দিয়ে দিবেন। আর্মি অফিসারটি আমাকে বলল, তুমি ওই দিকে গিয়ে দাঁড়াও। তার কথা মতো আমি চলে এলাম। আস্তে আস্তে সবাই আসলো। এতগুলো ছেলে মেয়ের মধ্যে মাত্র 400 জনকে সিলেক্ট করা হয়েছে। কিছুক্ষণ পর আবারও একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি একটু ভালো করে দেখলাম সেই মেয়েটাও আমাদের সাথেই আছে। একটা রুমে নিয়ে গিয়ে আমাদের সবাইকে একটা করে ব্যাচ পড়ানো হলো, আর আমার ব্যাচের নাম্বার হলো 5। তারপর 10 জন করে একটি করে গ্রুপ বানানো হলো। প্রতিটি গ্রুপ থেকে একজন করে লিডার বানানো হলো, আর আমাদের গ্রুপের লিডার হলাম আমি। তখন একজন আর্মি অফিসার বলল, কাল থেকে তোমাদের সবাই ট্রেনিং শুরু হবে, আর 6 মাস এই ট্রেনিং অব্যাহত থাকবে। আর এই 6 মাস ট্রেনিং শেষ করে যে বেশি পয়েন্ট পাবে তাকে প্রথম মিশন দেওয়া হবে। আমরা সেদিনের মতো সেখান থেকে বাসা ফিরে আসি। রাতে কমিশনার সাহেবকে কল দিলাম আর বললাম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি টিকে গেছি। এখন তো কালকে থেকে আমাদের ট্রেনিংয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার আমার ছোট বোন তো একা হয়ে যাবে। ও তো আমাকে ছাড়া কখনই কোনো দিন থাকেনি। তাই আপনি যদি এই 6 মাস ওকে আপনার কাছে রাখতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, তুমি কালকে ওকে আমার এখানে পৌঁছে দিয়ে যেও। ধন্যবাদ স্যার। আমি কলটা কেটে দিয়ে নেহাকে বললাম, বোন শোন, কালকে থেকে আমি আর্মি ট্রেনিংয়ে যাব, আর তুই এই কয়েকদিন কমিশনার আঙ্কেলের বাসায় থাকবি। তুই জানিস তো বোন, আমাকে যে আর্মি অফিসার হতেই হবে, না হলে আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করব কি করে বল? ভাইয়া তুই সত্যি বলছিস তো? তুই আর্মি অফিসার হবি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবি? সত্যি। তাহলে ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করব। যাক, রাতে নেহাকে পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খবর পেলাম কাল রাতে নাকি জোকার কিংয়ের উপর হামলা করেছিল। এতে অনেক লোক আহত হয়েছে, 10 জন লোক মারাও গিয়েছে। খবরটা প্রতিটা নিউজ চ্যানেলে শোনাচ্ছে। আমি খবরটা দেখে একটু খুশি হলাম, আর আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। তারপর মনে মনে বললাম, জোকার কিং আর কয়েকদিনের অপেক্ষা, তারপর তোর বংশের নিবংশ করব আমি। আমি গাড়ি নিয়ে নেহাকে কমিশনার সাহেবের বাসায় রেখে স্যারের কাছ থেকে দোয়া নিলাম। স্যার দোয়া করবেন আমার জন্য, আমি যেন মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। ফি আমানিল্লাহ, তোমার জন্য দোয়া রইল বাবা, তুমি অনেক বড় অফিসার হও। ঠিক তখনই একটা রুম থেকে সেই দিনের মেয়েটি বের হয়ে আসলো। মেয়েটা আমাকে দেখেই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমিও ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা কমিশনার সাহেবকে বলল, বাবা আমার জন্য দোয়া কর, আমি যেন এই দেশের জন্য কাজ করতে পারি, দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারি। জামা তোর জন্য দোয়া রইল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই মেয়েটা কে? ও হ্যাঁ, এটা আমার মেয়ে নিশি। ও তোমার সাথে আর্মি ট্রেনিংয়ে যাচ্ছে। অবশ্য তোমার তাকে চেনার কথা। হ্যাঁ স্যার, মেয়েটাকে তো চিনি, কিন্তু জানতাম না ও আপনার মেয়ে। পারলে তুমি ওর থেকে দূরে থেকো। ও কিন্তু অনেক রাগে। সেদিন কলেজে যেন কার সাথে কি হয়েছে, বাসায় এসে ঘরের সব কিছু ভেঙে ফেলেছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে আসছি স্যার। আর নেহা তুইও সাবধানে থাকিস। তাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম আর্মি ট্রেনিংয়ে। ট্রেনিং চলতে থাকে, কিন্তু আমি ট্রেনিংয়ে যাবার পর থেকে শুনি দেশের মধ্যে খুন খারাপি বেড়েই চলেছে। জোকার কিংয়ের ওপর কেউ যেন প্রতিশোধ নিচ্ছে। আমার ট্রেনিং শেষ করে রুমে আসলাম। রাতে আমিও সিয়াম বেরিয়েছি একটু খরচ করার জন্য।
পাশের একটা গলি থেকে গুলির শব্দ আসতে লাগলো। আমরা গুলির শব্দ পেয়ে একটু ঘাবড়ে গেলাম। তারপর লুকিয়ে লুকিয়ে দেখলাম একদিকে 5 জন লোক আর একদিকে 17 জন। তুমুল হারে গোলাগুলি চলছে। গোলাগুলি এক পর্যায়ে সেই 17 জন লোককে মেরে তাদের প্রত্যেকের বুকের ওপর লেখা হয়েছে AMK দ্য ব্যাক। আমি লাশগুলো দেখে নিমিষেই চমকে উঠলাম, কারণ AMK তো আমার আব্বুর নাম ছিল, মানে আমজাদ দ্য মাফিয়া কিং। এটা কিভাবে সম্ভব? আব্বু কি তাহলে বেঁচে আছে? কিভাবে? আমি নিজের চোখে আব্বুকে মরতে দেখেছি। জোকার কিং ও তার দলবল মিলে আব্বুকে নৃশংস করে মেরে ফেলেছে। আসলে কি এটা আব্বু, না আব্বুর নামে অন্য কেউ চালাচ্ছে? তাড়াতাড়ি করে আমি সেই 5 জন লোককে খুঁজতে লাগলাম। কোথাও নেই, হয়তো পালিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি বাজারের দিকে গিয়ে বাজার থেকে খরচ নিয়ে আসলাম। পরের দিন নিউজে দেখাচ্ছে কাল রাতে 17 জন নিহত, আর এই নিহতদের সবার বুকে লেখা AMK। কে এই AMK এখনও জানা যায়নি। কেসটা তদন্ত করার জন্য সরকারি CIDকে কেসটা দিয়েছে। জানা গেছে 17 জন লোকই ছিল জোকার কিংয়ের লোক। কাল রাতে অজ্ঞাত পরিচয় 5 জন লোক তাদের নৃশংসভাবে মারে। এরা কি আসলেই জোকার কিংয়ের শত্রু না অন্য কিছু, সেটা যে রহস্যই থেকে গেল। নিউজটা জোকার কিং ও তার দল শুনে ভয়ে কাঁপতে থাকে, কারণ AMK হলো আমজাদ দ্য মাফিয়া কিং। জোকার কিং ভাবতে লাগলো, তাহলে কি আমজাদ বেঁচে আছে? সে তার লোকদের বলতে লাগলো, সবাই ভালো করে শুনে রাখো, জানি না আমজাদ বেঁচে আছে কিনা, তবে যেই আমাদের পিছনে লাগুক তাকে খোঁজার জন্য সবাই অ্যালার্ট থাকতে হবে। আজকে থেকে শহরের কোনায় কোনায় তোমরা সবাই ছিটিয়ে পড়বে। যাকে সন্দেহ মনে হবে তাকেই ধরে ফেলবে। আমি চাই না আমার পিছনে কোনো শত্রু লাগুক। বস, আমার মনে হচ্ছে এটা আমার পরিচিত কেউ একজন, কারণ জোকার কিংকে তো আমরা নিজ হাতে আগুনে পুড়িয়ে মেরেছি। তার তো বেঁচে থাকার কোনো কথা নয়। সেটা তো বুঝতেই পারছি, তাই আগে থেকেই সাবধানে থাকতে হবে। যে কোনো সময় আমাদের উপরও হামলা হতে পারে। বস, তাহলে এখন কি আমি সবাইকে শহরের প্রতিটা জায়গায় লোক সেট করব? তাই করো। ওকে বস। জোকার কিং চিন্তা টেনশনে শহরের প্রতিটা জায়গায় তার লোকদের পাঠিয়ে দিয়েছে। তার সাথে সাথে জোকার কিং তার সিকিউরিটি বাড়িয়ে দেয়। তার বাসার মধ্যে 50 জনের জায়গায় 400 জন লোক রাখে। এইদিকে আমি ট্রেনিং করতে থাকি। প্রতিদিন নিশির সাথে আমার দেখা হয়, কিন্তু কথা বলিনি। নিশি আমাকে সহ্য করতে পারে না। আমাদের ট্রেনিংয়ে আজ 3 মাস হয়ে গেল। একদিন ট্রেনিং শেষ করে রুমে আসছিলাম, তখন একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসে। আমিও নিশিকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার সাথে হেসে হেসে কথা বললাম। দেখি নিশির রাগে ফুঁসছে, তাতে আমার কি? আমি রুমে আসলাম। আমি রাতে খাবার জন্য ক্যান্টিনে গেলাম, তখন দেখি নিশিও আছে। ও সোজা আমার কাছে এসে বলল, এই ছোট লোক শোন, ভালোই ভালোই বলছি, যদি কখনো আমার দিকে তাকাস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাকে হয়তো তুই চিনিস না আমি কে। আমি আপনাকে কি করলাম? আমি কারোর দিকে তাকাইনি, উল্টো আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। এই শোন, তোর বকবক শোনার মতো না আমার কোনো সময় নেই। আমি নিশি, এখান থেকে বের হয়ে আগে তোকে মারবো। তোর মতো ছোট লোককে আমার সহ্য হয় না। সহ্য না হলে আমার থেকে দূরে থাকবেন, তবুও আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। নিশির এমন অপমান প্রতিদিনই হতে হয়। মনে মনে ভাবি, দাঁড়া আগে এখান থেকে বের হই, তারপর তোর দিমাগ মেটাবো। আমাকে তো তুই চিনিস না, আমার শরীরে একজন মাফিয়ার রক্ত বইছে। যাক, এভাবে চলতে থাকে প্রতিদিন। কেউ না কেউ মারা যাচ্ছে। আমাদের ট্রেনিং শেষ হয়ে গেল। রাতে সবাই মিলে একটা বড় মিটিংয়ে বসে আছি। তখন আমাদের সবার উদ্দেশ্যে একজন বড় অফিসার বলল, শোনো, তোমার টিম ছিলে 40টা, এর মধ্যে মিজু ও নিশি এদের টিম পেয়েছে 700 পয়েন্ট, আর বাকিরা 400-300 এইরকম। তাই আমি মিজু ও নিশির দল থেকে 5 জন করে নিয়ে 10 মিলে একটা মিশনে পাঠাবো। আপনারা সবাই রেডি তো? জি স্যার। আর হ্যাঁ, আজকে থেকে তোমাদের সবার ট্রেনিং শেষ। আজকেরও তোমরা সবাই একজন আর্মি অফিসার। এখন থেকে এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব সবার। যেখানেই দুর্নীতি দেখবে সেখানে প্রতিবাদ করবে। দেশের মানুষের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা আজকে থেকে শপথ করব,
যে আমার জীবন দিয়ে হলেও এই দেশকে সন্তান ও শত্রুর হাত থেকে রক্ষা করব ইনশাল্লাহ। মিজু ও নিশি, তোমরা মিশনের জন্য রেডি তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর আমাদেরকে একটা মিশনের কাজে পাঠানো হলো। মিশনটা হলো কিছু জঙ্গি বাহিনী মিরপুর একটা পুরনো বিল্ডিংয়ে কয়েকশো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বন্দি করে রেখেছে। আমাদের তাদের সহি সালামত উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের মৃত্যু। তো যেই ভাবা সেই কাজ। নিশিও আমার মিশনে লেগে পড়ল। আজ 5 দিন থেকে পুরো বিল্ডিং ঘেরাও করে রেখেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি চুপি চুপি বিল্ডিংয়ের উপরে উঠে গেলাম। আমার দেখা দেখি নিশিও উপরে উঠে গেল। উপরে গিয়ে একটা লোককে মেরে তাদের পুরো প্ল্যান জেনে গেলাম। তারপর নিচে সবাইকে ফোন করে জানিয়ে দিলাম যে বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে তারা যেন ভেতরে আসে। ততক্ষণে আমি বাচ্চাদের একটা রুমের ভিতরে লুকিয়ে রাখি। রাত 8টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি এক এক করে সকল বাচ্চাদের একটা রুমের ভিতর নিয়ে যাই। তারপর বাঁশিতে ফু দিতেই সাথে সাথে নিচ থেকে সবাই চলে আসে। এইদিকে বাঁশির শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায়। আমি একজন আর্মি অফিসার, সেটা দেখে গুলাগুলি শুরু হয়ে যায় একটা যুদ্ধ। তুমুল হারে মারামারি, ঠাস ঠাস করে গুলির শব্দ। একে একে সবাইকে মেরে ফেলি আমি আর একদিকে নিশি। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে জঙ্গি বাহিনীর লিডার। কে আগে মারবে চলছে প্রতিযোগিতা। নিশি যেই গুলি করতে যাবে তখনই ওপাশ থেকে একটা গুলি এসে নিশির বুকে লাগে, আর সাথে সাথে নিশি মাটিতে পড়ে যায়। আর এটা দেখার সাথে সাথেই আমি সন্ত্রাসীর মাথা বরাবর 3টা গুলি করি। তার কপাল ফুটো হয়ে যায় আর সাথে সাথে লোকটা মারা যায়। তারপর আমি গিয়ে নিশিকে কোলে তুলে নিলাম। নিশি কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে। নিশি আস্তে আস্তে আমাকে বলল, নিজু দেখো, আমি ছোট থেকেই তোমাকে হিংসে করতে করতে বড় হয়েছি। তোমাকে অনেক অপমান করেছি, তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিও। যাক, দেশের জন্য জীবনটা তো দিতে পারলাম। নিশি চুপ করো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি একটু চুপ করো প্লিজ। এই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি গাড়ি বের কর। আমি নিশিকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে থাকি। নিশির শরীর থেকে রক্ত পড়ছে। আমি আমার শার্টটা খুলে নিশির রক্ত পড়া জায়গাটা বেঁধে দিলাম। নিশি তাকাও আমার দিকে। সে আমার দিকে একটু তাকিয়েই জ্ঞান হারিয়ে ফেলে। তাড়াতাড়ি নিশিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে বলল, শুনেন, আপনার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ইমার্জেন্সি এ পজিটিভ রক্ত লাগবে, না হলে তাকে বাঁচানো যাবে না। কুইক, তাড়াতাড়ি রক্ত ম্যানেজ করুন। ডাক্তার, আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, আমি রক্ত দেব। তাহলে এক্ষুনি আপনি আমাদের সাথে আসুন, কুইক। আমাকে নিয়ে নিশির বেডের পাশে শোয়ানো হলো। নিশির কি মায়াবী একটা চেহারা। একটু আগেই ঠিক ছিল, কি থেকে কি হয়ে গেল। আমার শরীর থেকে এক ব্যাগ তাজা রক্ত বের করে নিশির শরীরে দেওয়া হলো। আমি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি। অফিস থেকে অনেক লোকজন এসেছে। স্যার তার বাবাকে খবর দিতে চাইল, আমি না করে দিলাম। প্রায় 30 মিনিট পর ডাক্তার বাইরে এসে বলল, আল্লাহর অশেষ রহমতে পেশেন্ট এখন বিপদ মুক্ত। 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে ডাক্তারের মুখে এই কথা শুনে সেদিন আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আস্তে আস্তে রাত হতে থাকে, সবাই চলে গেল। আমি নিশির পাশে গিয়ে শুয়ে পড়লাম। এদিকে ওখান থেকে সকল বাচ্চাদের তাদের বাসায় পৌঁছে দেওয়া হলো। আমি নিশির একটা হাত ধরে সেখানেই ঘুমিয়ে পড়ি। রাতে নিশির জ্ঞান ফিরে আসলে নিশি দেখে আমি তার হাত ধরে শুয়ে আছি। নিশিও অনেকটা অবাক হয়, আমার মাথায় হাত বুলোতে থাকে। আমার মাথায় কারো হাতের শব্দ পেয়ে ঘুমটা ভেঙে যায়। দেখি নিশির জ্ঞান ফিরেছে। আমি তাড়াতাড়ি করে তার হাত ছেড়ে দিয়ে বললাম, সরি, আসলে প্রচুর ঘুম পেয়েছিল তো তাই খেয়াল করিনি। ইটস ওকে। এখন কেমন লাগছে তোমার? ভালো। আলহামদুলিল্লাহ। জানো, তোমার জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি। আমার জন্য কেন? আমি তো তোমাকে সব সময় অবহেলা করতাম, সব সময় ছোট লোক বলে গালি দিতাম। তুমি কেন বাঁচালে আমাকে? আমি যে তোমাকে ভালোবাসি। কি? কবে থেকে? জানি না,
তবে আমি যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগতো। তারপর যে কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছি না। তুমি কি জানো আমিও তোমাকে ভালোবাসি? তাই নাকি? আই লাভ ইউ মিজু, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। নিশি আমাকে ভালোবাসার কথা বলেই ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আমি নিশিকে বললাম, ওই পাগলি, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? সরি। কিসের জন্য? তুমি যে আমাকে ভালোবাসো আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? তাহলে আমার দুই গালে দুইটা কিস করো। আমি নিশির কথা শুনে অবাক হয়ে যাই, তারপর বলি, দিতেই হবে। হয়েছে। হয়েছে। তারপর আর কি, সকাল হলো। তারপর সবাই আসলো। নিশিকে নিয়ে অফিসে গেলাম। অফিসে আমাদের সবাইকে মেডেল পরিয়ে দিল। আর এখানে আমার ট্রেনিং ও মিশন কমপ্লিট হয়ে যায়। তারপর নিশি ও আমি একসাথে বাসায় আসি। নিশিকে নিয়ে তার বাসায় গেলাম। ওখানে ওকে নামিয়ে দিয়ে নেহাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। 1 মাস ছুটি কাটানোর পর কলেজের ক্লাস করতে থাকি। তারপর 3 মাস পর আমি অফিসে জয়েন করি। অফিসে জয়েন করার কিছুদিন পর আমাকে ও নিশিকে মিশনে পাঠানো হয়। এখন আমি সব সময় নিশির সাথেই থাকি। একে অপরকে খুব ভালোবাসি। যে কোনো মিশন আমরা দুজনেই সফল করি। আস্তে আস্তে দেশের ভিতরে আমাদের দুজনের নাম ছড়িয়ে গেল। একদিন একটা মিশন শেষ করে অফিসের দিকে ফিরছিলাম, তখন আমার চোখে একটা চেনা চেনা মুখ ভেসে উঠল। আমি সেই মুখটাকে ফলো করতে করতে চলে গেলাম। গিয়ে দেখি করিম চাচা, যিনি আমার আব্বুর ডান হাত ছিল। আমাকে দেখেও উনি চিনতে পারেনি। আর আমার শরীরে আর্মি অফিসারের পোশাক পরা ছিল, তাই আমাকে দেখে উনি দৌড়ে পালাতে থাকে। আমিও তার পিছন যেতে থাকি। ডাক দিলাম, করিম চাচা, আমাকে চিনতে পারছো না? আমি মিজু। করিম চাচা মিজু নামটা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমিও তার কাছে গেলাম। উনি আমার পুরো শরীরের হাত বুলিয়ে গালে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ চাচা, আমি এখনো বেঁচে আছি। এতদিন কোথায় ছিলি? আর তোর বোন কোথায়? ও বাসায় আছে। আর এতদিন এতিমখানা পাশের একটা বাসায় ছিলাম। তুই জানিস, আমরা সবাই ভেবেছিলাম সেদিন হয়তো তোর আব্বু আম্মুর সাথে জোকার কিং তোদেরকেও মেরে ফেলেছে। না চাচা, ওরা আমাকে ও নেহাকে মারেনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। আমি তো তোকে দেখে ভয় পেয়ে গেছি। আমি একজন আর্মি অফিসার হয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তোদেরকে বেঁচে রাখুক। আচ্ছা চাচা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, নেহাকে দেখবে, সেও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা। তারপর করিম চাচাকে নিয়ে আমি বাসায় চলে আসি। উনি নেহাকে দেখে অনেক খুশি হয়। নেহা অনেক দিন পর চাচাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারপর আমরা সবাই মিলে সারা রাত গল্প করি। রাতে নিশি অনেকবার ফোন করেছিল, কিন্তু আমি ধরতে পারিনি। পরদিন করিম চাচাকে নিয়ে নেহা মার্কেটে যায়। তখন জাফরের লোক এসে চাচাকে গুলি করে। এটা নেহা রাস্তায় দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারেনি। সবাই চলে গেলে নেহা আমাকে ফোন করে। তারপর আর কি, আমি দৌড়ে চলে এলাম। এসে দেখি করিম চাচার মরদেহটি পড়ে আছে। আমি চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর থানায় গেলাম। থানায় জোকার কিং ও জাফরের কথা শুনে আর কেসটি নিল না। নেহা তো পাগলের মতো কান্না করছে। চাচাকে একটা কবরের মাটি দিয়ে আমি সেই রাতে কাউকে না জানিয়ে চলে আসি রংপুর, আমাদের নিজস্ব বাড়িতে। এখানে আসার সাথে সাথে আব্বুর সাথে কাজ করা সকল লোক আমাদের 2 ভাই বোনকে দেখে চলে আসে। আমি তাদের সবাইকে এক করে আস্তে আস্তে আব্বুর জায়গায় নিয়ে নিই। হয়ে উঠি মাফিয়া কিং MH, যাকে দেখে এখন সারা বাংলাদেশের লোক ভয় পায়। তারপর জাফরের বিরুদ্ধে কেস করি। কেস লিখতে না চাইলে আমার নামটা শুনেই কেস লিখতে বাধ্য হয়। মিজু, কাজটা তুই ঠিক করলি না। তোকে আর তোর বোনকে আমি দেখে নেব। আরে যা, সাহস থাকলে আমার একটা গায়ের লোম বাঁকা করে দেখাস। চিন্তা করিস না, জেল থেকে বের হয়ে আগে তোকেই মারবো, তারপর তোর বোনকে।
জাফর খানের 3 বছরের জেল হয়। এতদিনে আমি মাফিয়া জগৎটা অনেক বড় করি, ধীরে ধীরে রাজত্ব করি পুরো বিশ্বে, হয়ে উঠি মাফিয়া কিং MH। নিশির সাথে আর সেদিনের পর কথা বলিনি, নিশিকে ভুলিনিও, আমাকেও সে ভুলেনি। জোকার কিং জেল থেকে বের হয়ে আমার ছোট বোন নেহাকে কিডন্যাপ করে। তারপর তো আপনারা গল্পের শুরুতেই শুনেছেন। এই ছিল আমার অতীত। আমি জানি না আমার আব্বু এখনও বেঁচে আছে কিনা, তবে এটা জানি আব্বুর নামে 5 জন লোক এখনও জোকার কিংয়ের লোকেদের মারে। যাক, এখন বর্তমানে আসা যাক। নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। নিশিও তার কাজ করতে থাকে, আমি আমার কাজ করতে থাকি। একদিন রাতে নেহা আর আমি বাসার দিকে ফিরছিলাম, তখন দেখি নিশি কার সাথে যেন কথা বলছে। আমি চুপি চুপি তাদের সামনে গেলাম, গিয়ে দেখি ওখানে আমার আর্মি স্কোয়াডের সবাই দাঁড়িয়ে আছে। নিশি, তোমরা সবাই এখানে? আমাদের কাছে একটা খবর আছে, এই দিক দিয়ে নাকি মাফিয়া কিং MH আসছে। তাকে ধরার জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমাদের এই সংবাদ কে দিল? একটা গোপন নাম্বার থেকে কলটা এসেছে। ও আচ্ছা, দেখি নাম্বারটা। দাঁড়াও, এই দেখো এই নাম্বারটা। নিশির মোবাইলে নাম্বারটা দেখে আমি চিনে ফেলি, এটা তো সিফাতের নাম্বার। তাহলে সিফাত কি আমাদের সাথে? যা, কি ভাবছি, আজ 4 বছর ধরে আমার সাথে কাজ করে। ও তো আমার বিশ্বস্ত লোক। আমি আর কিছু না ভেবে নিশিকে বললাম, আচ্ছা তোমরা ডিউটি করো, আমি নেহাকে নিয়ে বাসায় গেলাম। আচ্ছা। তারপর আমি বাসায় চলে আসি। এখন আর সেই এতিমখানায় থাকি না, এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো অভাব নেই। আমি নেহাকে নিয়ে ঢাকার একটা বড় ভবনে থাকি। সেখানে আমার সাথে আরও 60 জন লোক পাহারাদার হিসাবে থাকে। কিছুক্ষণ পর নিশিকে আবার একটা নাম্বার থেকে ফোন দেয়। ম্যাডাম, মাফিয়া কিং MH তো চলে গেছে তার বোনকে নিয়ে। কোথায়? আমরা তো কাউকে দেখতে পেলাম না। আপনার চোখের সামনে থেকেই চলে এসেছে, আর আপনি ধরতেই পারেননি। কে সে? তাকে খোঁজার দায়িত্ব আপনাদের। তারপর কলটা কেটে দিয়ে আমি সিফাতকে খুঁজতে গেলাম। গিয়ে দেখি সিফাত কার সাথে জানি ফোনে কথা বলছে। আমাকে দেখেই সিফাত ফোনটা কেটে দিল। আমি সিফাতকে ডাক দিলাম, সিফাত এদিকে আয় তো। হ্যাঁ ভাই বলেন। কার সাথে কথা বললি? ভাই বাসা থেকে ফোন দিছিল। ও আচ্ছা, তুই যা। সিফাত চলে গেলে আমি তামিমকে ডাক দিলাম, তারপর তার উপর নজর রাখতে বললাম। তারপর পরবর্তী পরিকল্পনা করতে লাগলাম। জোকার কিংয়ের ডান হাত আর্মি কর্নেলের পালা। প্ল্যান মোতাবেক আর্মি কর্নেলকে টার্গেট করলাম, কখন কিভাবে মারব। নেহার কালকে রেজাল্ট বের হবে। ও হ্যাঁ, নেহা এতদিনে ডাক্তার হয়ে গেছে, কালকে তার লাস্ট সেমিস্টারের রেজাল্ট। আমার কী যে আনন্দ লাগছে। আজকে আব্বু আম্মু বেঁচে থাকলে সবচেয়ে বড় খুশি হতো। রাত 2টায় খবর পেলাম কে বা কারা যেন কর্নেলকে মেরে ফেলেছে, আর বুকের ওপর লিখে গেছে AMK ইজ ব্যাক। আমি এখনও বুঝতে পারছি না এই AMKটা কে, আমার শত্রুগুলোকে কেন টার্গেট বানাচ্ছে। কপালে ভাঁজ পড়ে গেল, মাথায় শুধু একটাই চিন্তা, এই AMKকে ধরতে হবে। হয়তো ওরা কোনো না কোনোভাবে আব্বুর খবর দিতে পারে। এইদিকে এই খবরটা জোকার কিং শোনার পর তার কলিজা শুকিয়ে গেছে, কারণ আস্তে আস্তে তার সব বড় বড় সহজপাঠীদের এক এক করে মেরে ফেলছে। কে এই 2 দল, মাফিয়া কিং MH আর মাফিয়া কিং AMK। জোকার কিং যেই চেয়ারে বসেছিল সেই চেয়ারটা সহ ভয়ে কাঁপতে লাগলো। এবার হয়তো জোকার কিংয়ের রাজত্ব শেষ। জোকার কিং ভয়ে ভয়ে তার লোকেদের ডাক দিল, কে কোথায় আছিস রে? আমার মনে হচ্ছে আমজাদ বেঁচে আছে, কারণ কর্নেল যেভাবে খুন হয়েছে এই খুনের কৌশল শুধু আমজাদই জানে। তোরা আজকে থেকে আরো সচেতন হবি, ওর বউ বাচ্চাকে মারার প্রতিশোধ ও নেবেই। জোকার কিং এসব ভাবছে আর ভয়ে কাঁপছে। এদিকে আমি বের হলাম সেই রহস্য খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সেই 5 জন লোকের দেখা পাই। কিছু দূর সামনে যেতেই 5 জন উধাও, কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। এইদিকে নিশিও আমার পিছু নিয়েছে, কারণ তখন সে অপরিচিত নাম্বারের কথা শুনে নিশি আমাকেই সন্দেহ করেছিল, কারণ সেই দিন আর ওই রাস্তা দিয়ে কেউ যায়নি। তাই নিশি ভেবে নিয়েছিল মাফিয়া কিং MH তাহলে মিজু, তাছাড়া আর কেউ না। আমি সেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখে।
আমি সাথে সাথে আমার পিস্তলটা বের করে তার দিকে ঘুরে তাকালাম, দেখি এ তো নিশি। নিশি, তুমি এখানে কি করো? এই তো এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। তুমি এত রাতে এখানে কি করো? এই তো আমি একটা কাজে যাচ্ছিলাম। এত রাতে কিসের কাজ? এমনি। চলো আমার বাসার দিকে যাই। আচ্ছা চলো। আমি আর নিশি সামনের দিকে যাব। একটা গলিতে ঢুকতেই কারা যেন আমাদের মাথায় বস্তা দিয়ে বেঁধে ফেলে, তারপর হাত পা বেঁধে নিয়ে একটা গাড়িতে তোলে। আমি ও নিশি চিৎকার করছি, এই কারা, তোরা ছেড়ে দে আমায়। কে শুনে কার কথা, ওরা আমাদের এক জায়গায় নিয়ে এলো, তারপর আমাদের একটা চেয়ারের সঙ্গে বেঁধে দিল। পরের দিন সকালবেলা আমাদের চোখের বাঁধন খুলে দেওয়া হয়, আর আমি আমার সামনে যে মানুষটাকে দেখতে পাই, সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, মুখ থেকে হালকা করে শব্দ বের হয়, বাবা। তা যাই হোক, গল্পটা এখানেই শেষ হলো। গল্পটার পরের এপিসোড দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এখনো কিন্তু গল্পের কিছুই জানা হয়নি। একদিকে জোকার কিং এখনো বেঁচে আছে, সে কি চুপ করে বসে থাকবে নাকি কোনো পদক্ষেপ নেবে? আর মিজুর সামনে কে আছে? আর আমজাদ দ্য মাফিয়া কিংয়ের নামে কারা খুন করে চলেছে? সবটাই রহস্যগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।